দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আপনারা থাম্বনেল দেখে অনেকে বুঝে নিয়েছেন যে আজকে আমি ডিপিএস নিয়ে আলোচনা করব, যে ডিপিএস এর যে পদ্ধতিতে আমরা ব্যাংকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করি, মানে সেই পদ্ধতিতেই যদি আমরা শেয়ার বাজারে একটি ভালো ফান্ডামেন্টাল স্টকে আমরা বিনিয়োগ করে থাকি, তো সেম ডিউরেশন যদি বজায় রাখি, ধরা যাক 5 বছর, প্রতি মাসে 5,000 করে জমা করব, তো ডিপিএস থেকে আমি কি রিটার্ন পাবো এবং শেয়ার বাজার থেকে আমি কি রিটার্ন পাবো, এটার একটা কম্পারিজন আমি আপনাদেরকে আজকে দেখাবো। যেহেতু আমি এটা আগে করেছি, তো আমি করে প্রায় 3 গুণ পরিমাণ প্রফিট আমি জেনারেট করতে পেরেছি, যে শেয়ার বাজার থেকে সেম ইনভেস্টমেন্ট সেম ডিউরেশন রেখে। তো আপনাদের সেটা শেয়ার করব আপনাদের সাথে। আমি ডিপিএস এর জন্য বেছে নেব ব্র্যাক ব্যাংক। ওরা দেখব যে 5 বছর মেয়াদে ওরা হচ্ছে অ্যানুয়ালি 9% হচ্ছে ইন্টারেস্টে দিচ্ছে। আপনারা যে কোনো ব্যাংক নিতে পারেন, যেহেতু ব্র্যাক ব্যাংক খুব ট্রাস্টেড ব্যাংক এবং ভালো ব্যাংক প্রথম সারির, এবং অনেক ব্যাংক আপনাকে 10, 11, 12% হচ্ছে ইন্টারেস্ট দিবে, কিন্তু সেই ব্যাংকের ট্রাস্টেবিলিটি বা সেই ব্যাংক থেকে আপনি টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা কিন্তু আসলে কেউ দিতে পারে না। তো যেহেতু ট্রাস্টেড এবং প্রথম সারির এবং 1 নম্বর ব্যাংকই বলা চলে ব্র্যাক ব্যাংক, তো এর রেফারেন্সটা আমি নিয়েছি। তো এই 9% রেটে তারা ডিপিএস দিচ্ছে 5 বছর মেয়াদি। সেখান থেকে আমার কি রিটার্ন আসবে, এবং সেম টাকাই আমি যমুনা ব্যাংক, এটা আমাদের শেয়ার বাজারে লিস্টেড একটি স্টক, এই স্টকে আমি 5,000 করে জমা করব 5 বছর মেয়াদি, সেখান থেকে আমি কি রিটার্ন পাবো, এই দুটির আমরা কম্পারিজন স্টাডি দেখব আজকে। তো প্রথমে আমরা দেখব যে ব্র্যাক ব্যাংক যে 9% করে দিচ্ছে, সেখান থেকে আমার 5 বছর পরে কি রিটার্ন আসে। আমি যদি প্রতি মাসে 5,000 করে জমা করি, এটি একটি আমি ডিপিএস ক্যালকুলেটর নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের একটা অপশন আছে। আমার যেহেতু কোনো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নাই, এটা আমি বাদ দিয়েছি, এবং মান্থলি ডিপোজিট হচ্ছে 5,000 টাকা করে আমি দিচ্ছি, এবং অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ওদের হচ্ছে 9%, আমি 9 দিয়েছি, এবং কত মাস, যেহেতু আমি 5 বছর, তাহলে হচ্ছে 60 মাস, এবং আমার ইনকাম ট্যাক্স এখান থেকে ডিডাকশন হবে 10%। ইনফ্লেশনটা কাউন্ট করছি না, তাহলে বিষয়টা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমি ক্যালকুলেট করার পরে দেখতে পাচ্ছি যে টোটাল ডিপোজিট হচ্ছে আমার 3 লাখ টাকা, এবং আমার ইন্টারেস্ট আর্ন হয়েছে প্রায় 72,000 টাকা। এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার 3,71,954 টাকা, মানে 72,000 টাকা আমার প্রফিট হয়েছে 5 বছরে। তো এটা লিখে রাখি এখানে, ডিপিএস থেকে আমার 5 বছরে আমি প্রফিট করেছি 72,000 টাকা। খুব সিম্পল হিসাব দর্শক, এখানে কঠিন কিছু নাই, যে আপনি 5,000 করে জমা দিয়েছেন প্রতি মাসে, 5 বছর কন্টিনিউ করেছেন। এখন এই যে যমুনা ব্যাংক, এই স্টকটি নেওয়ার কারণ কি? এটা কারণ হচ্ছে যে এটা একটা ফান্ডামেন্টাল স্টক, এদের ডিভিডেন্ড হিস্ট্রি খুব ভালো, এদের কর্পোরেট কালচার ভালো, প্লাস হচ্ছে যে যমুনা গ্রুপ সম্পর্কে কিন্তু মানুষের ভিতরে একটা গুড রেপুটেশন আছে। যমুনা গ্রুপ সম্পর্কে কিন্তু মানুষের ধারণা যথেষ্ট ভালো, এদের মার্কেট স্ক্যাম নাই, প্লাস হচ্ছে এদের যদি আর্নিংসটা দেখেন, সেটাও কিন্তু ওদের ইপিএস গ্রোথ, আর্নিংস, এদের এনএভি সব কিছুই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো স্টকের একটি নির্দেশ বহন করে। যাই হোক, এবং এর প্রাইস রেঞ্জটা কিন্তু যথেষ্ট পরিমাণে লুক্রেটিভ পর্যায়ে আছে। তো আমরা যেহেতু জানি না যে আগামী 5 বছর সে কি পরিমাণ ডিভিডেন্ড দিবে, সেই বেসিসে আমরা তো আসলে হিসাব করতে পারছি না। এক্ষেত্রে আমি একটি ব্যাক টেস্টিং করব, যে আমি 2019 সালে যদি এই ব্যাংকে, আমি যদি 2019 সাল থেকে এই ব্যাংকে 5,000 টাকা করে প্রতি মাসে জমা করতাম, তাহলে 5 বছর পরে 2023 সালে গিয়ে আমার পোর্টফোলিওতে কি হতো সেটা আমরা দেখব। যে 2019 সালে আমি এর যে প্রাইস রেঞ্জ, এটা অ্যাভারেজ প্রাইস রেঞ্জ 15 টাকা পেয়েছি। আপনি এই শেয়ারটি 15 টাকা, 14, 13 টাকা বা 16 টাকা কিনতে পারতেন, আমি অ্যাভারেজ ধরেছি 15 টাকা। তো প্রতি মাসে 5 করে দিলে বছরে আমার 60,000 টাকা কিনতে হবে, 60,000 টাকা আমি 4,000 শেয়ার পেয়েছি। ওই বছর কোনো স্টক ডিভিডেন্ড দেয়নি, ক্যাশ দিয়েছে 1.5 টাকা পার শেয়ারে, 6,000 টাকা আমি ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি। আমার প্রথম বছর শেষে পোর্টফোলিওতে শেয়ার হচ্ছে 4,000। দ্বিতীয় বছর আমি 15 টাকা করে কিনতে পেরেছি। এটা আপনারা investing.com এ গেলেই আপনারা এই যে 10 বছরের আপনার প্রাইস রেঞ্জটা পেয়ে যাবেন। যেমন 2019 দেখে 2020-এ আপনি দেখেন, এই মাঝামাঝি যদি আমরা ধরি, প্রায় 14 টাকা 50, 15 টাকা। তো আমি অ্যাভারেজে এখানে 15 টাকা ধরেছি, যে 15 টাকায় আপনারা এই শেয়ারটি কিনতে পারতেন ওই বছর। তো আবার 60,000 টাকা কিনবো, মোট 4,000 যোগ হবে, সাথে আগের 4,000, 8,000 শেয়ার হবে। ওই বছর তারা কোনো স্টক দেয়নি, 1 টাকা 75 পয়সা পার শেয়ারে তারা ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ড। তো আমি ক্যাশ ডিভিডেন্ডই 14,000 টাকা পেয়েছি, টোটাল শেয়ার হচ্ছে 8,000। এরকম করে 21 সালে তারা স্টক দেয়নি, আমার ক্যাশ গেইন হয়েছে 19,385 টাকা, এবং শেয়ার বেড়ে হয়েছে 11,077টি। 2022 সালে তারা স্টক দিয়েছে, স্টক দেওয়ার ফলে আমার শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে 15,537টি। তারা 8.5% স্টক দিয়েছিল, এবং
ক্যাশ তারা সেম রেখেছে 1 টাকা 75 পয়সা করে। এবং দেখেন এখানে ক্যাশ ডিভিডেন্ড থেকে এসেছে 25,060 টাকার মতো। আপনি যদি এটা স্টক সেল নাও করেন, আপনি 25,000 টাকা থেকে পাচ্ছেন 4 বছরের মাথায় গিয়ে এই স্টক থেকে। যাই হোক, তো 5 বছর লাস্ট ইয়ারে আমি 19 টাকা 30 পয়সা করে কিনেছি, যেহেতু এ সময় ফ্লোর প্রাইস ছিল। তো আসলে প্রাইস নিচে নামার কোনো সুযোগ ছিল না। কন্ট্রিবিউশন সেম থাকবে 5,000 টাকা প্রতি মাসে, বছরে 60,000। আমার শেয়ার সংখ্যা হচ্ছে 18,646টি। এবছরও তারা 8.5% হচ্ছে স্টক দিয়েছে এবং 1 টাকা 75 পয়সা বা 17.5% ক্যাশ দিয়েছে। তো 2 বছরে যেহেতু আমি স্টক ডিভিডেন্ড পেয়েছি, আমার স্টক বেড়ে সবকিছু মিলিয়ে 5 বছর শেষে 20,187টি স্টক হয়েছে পোর্টফোলিওতে। এবং 2023 সালে আমি হচ্ছে ক্যাশ পেয়েছি 32,630 টাকার। এখন আপনার তো টোটাল 5 বছর ইনভেস্টমেন্ট 3 লাখ টাকা, আপনি 5 বছরে ক্যাশই পেয়েছেন 97,000 টাকা। এখানে কিন্তু আপনার কস্টিংটা অনেক কমে গেল। আমরা একটু হিসাব করি, 3 লাখ বিয়োগ 97,075, তাহলে আপনার কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো 2,29,25 টাকা। এটা ইনভেস্টমেন্ট এবং আপনার শেয়ার হচ্ছে 20,187টি। এখন এটাকে যদি শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করেন, 20,187, দেখেন আপনার কিন্তু পার শেয়ারের কস্টিং পড়েছে 10 টাকা করে। কিন্তু আপনি 5 বছর ধরে কিনেছেন 19 টাকা, 18 টাকা, 19.5 টাকা, 15, কিন্তু স্টক ডিভিডেন্ডের কারণে আপনার স্টক প্রাইস অ্যাভারেজ ডাউন হয়ে 10 টাকা এসেছে। তো আপনার কিন্তু এখান থেকে পুঁজি হারানোর আর কোনো ভয় নেই। এখন এই শেয়ারটা যদি 12 টাকায় চলে আসে, তারপরেও কিন্তু আপনি মানে লাভজনক অবস্থানে থাকবেন। আপনি 12 টাকায় বিক্রি করলে বা 11 টাকায় বিক্রি করলেও কিন্তু আপনি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। তো আপনি একটা শেয়ার যত দীর্ঘ সময় ধরে রাখবেন, এভারেজ ডাউনের কারণে আপনার কিন্তু শেয়ার প্রাইস কমে যায়, আপনার ক্যাপিটালের এপ্রিসিয়েশন হয় এবং ক্যাপিটাল লুজ করার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। যাই হোক, আমরা দেখি যে আমার শেয়ার সংখ্যা হচ্ছে 20,187টি। এখন আমরা রিসেন্টলি এর প্রাইস মুভমেন্ট একটু দেখব, যে ডিএসইতে যাই। এখানে যদি আমরা দেখি, আমরা সার্চ করি যমুনা ব্যাংক। দেখেন দর্শক, 52 উইকস মুভিং রেঞ্জে এটা 16 টাকা 40 পয়সা থেকে 22 টাকা 20 পয়সার ভিতরে ঘোরাফেরা করেছে, মানে তার 52 উইকস হাই হচ্ছে 22 টাকা। তো এই শেয়ারটা যদি আমরা 22 টাকা না 21 টাকায় বিক্রি করতে পারি, তখন আমাদের ক্যাপিটাল গেইনটা কত হয় সেটা আমরা দেখি। যে আমার যেহেতু 20,187টি শেয়ার আছে, আমরা 21 টাকা করে বিক্রি করব। আমার বিক্রয় মূল্য হয় 4,23,927 টাকা। আমার ইনভেস্টমেন্ট ছিল কত? 3 লাখ টাকা। এর সাথে আমি ক্যাশটা যদি ধরি, যে ক্যাশ ডিভিডেন্ড আমি পেয়েছি 5 বছরে, দেখেন আমার 5,21,000 টাকা হচ্ছে আমার টোটাল। এখান থেকে আমি যদি আমার ক্যাপিটালটা বা আমার ইনভেস্টমেন্টটা বিয়োগ দিই, তখন থাকে 2,21,000 টাকা। যদি 10% ট্যাক্স যায়, তাহলে 22,000 টাকার মতো ট্যাক্স যাবে, আপনার 1,98,000 টাকার মতো থাকবে 10% বাদ দিয়ে। তো প্রায় 2 লাখ টাকা, প্রায় 2 লাখ টাকার মতো আপনি 5 বছরে 5,000 টাকা করে মাসে কন্ট্রিবিউট করে আপনি ক্যাপিটাল গেইনই 2 লাখ টাকা করতে পারছেন। আর আমরা ব্যাংকে ডিপিএস করে পেয়েছিলাম 72,000 টাকা। এখন এটাকে যদি আমরা ভাগ করি 72,000 দিয়ে, 2.76 গুণ হচ্ছে আমরা বেশি প্রফিট করছি এখান থেকে, শেয়ার বাজার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি। এখন এটা যদি আপনি 21 টাকা বিক্রি না করে আপনি যদি 22 টাকা বিক্রি করেন, সাথে যোগ দেন 97,075 টাকা, বিয়োগ দেন 30,000, 3 লাখ, সরি, এটা এখান থেকে আমি যদি ট্যাক্স বাদ দিই, 10% ট্যাক্স বাদ দিলে 2,4,1,1,8, আমার 2,17,000 টাকা, মানে আমার ক্যাপিটাল গেইন হচ্ছে 2,17,000 টাকা। তো এটাকে ভাগ করি, যে ডিপিএস থেকে আমরা পেয়েছিলাম 72,000 টাকা, প্রায় 3 গুণ। দেখেন আপনি যত হাই প্রাইস এটা বিক্রি করবেন, আপনার রিটার্নটা কিন্তু তত বেশি আসবে। যেহেতু আপনি প্রাইস রেঞ্জটা দেখতে পাচ্ছেন যে এটা 22 টাকা 20 পয়সা পর্যন্ত চলে গিয়েছে, তো
আপনি যদি চান যে শেয়ার বাজার থেকে আপনি এক্সিট নিবেন, তো আপনি সর্বোচ্চ প্রাইসটা বিক্রি করার চেষ্টা করবেন। এবং এই শেয়ারটা ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে ভালো ডিভিডেন্ড যেহেতু দেয়, তো 20, 21, 22 টাকা কিন্তু একটা সময় চলে আসে। আপনি যদি ওই সময় সেল করতে পারেন, তখন কিন্তু আপনি ভালো একটি প্রফিট নিয়ে এখান থেকে এক্সিট করতে পারবেন। আর যদি আপনি সেটা না চান, যে আপনি এই শেয়ারটাকে এ পর্যন্ত রেখে দিবেন, এখন যত স্টক আপনার প্রতি বছর জমা হবে, আপনার কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ তত বেশি নিতে পারবেন। দেখেন 5 বছর শেষে গিয়ে কিন্তু আপনি 32,000 টাকার 32,500 টাকার মতো করে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। এখন ডিপিএস এর সাথে এখানে পার্থক্যটা, ডিপিএস কিন্তু এই 5 বছরে আপনাকে কোনো রিটার্ন দিবে না, বরং আপনার কন্ট্রিবিউট করে যেতে হবে একটা মনোটোনাস জার্নি, যে আপনি প্রতি মাসে দিয়ে যাবেন, কোনো রিটার্ন নাই, এবং 5 বছর পরও যে আহামরি আপনাকে একটা রিটার্ন দিচ্ছে তাও কিন্তু না। তো এটা কেন যে করি আমরা ডিপ্রেসটা আমরা নিজেরা জানি না, হয়তো অভ্যাসবশত করি, আমাদের মা বাবারা করে আসছে এর জন্য আমরা করি। এবং এই 5 বছর পরে 72,000 টাকা, সাথে যদি আপনার ক্যাপিটাল 3 লাখ টাকা আপনি যোগ করেন, 3,72,000 টাকা দিয়ে আপনি আসলে কি করতে পারবেন? আচ্ছা, এই যে 3,72,000 টাকা যদি আপনি এখন চিন্তা করেন যে আপনি সঞ্চয়পত্রে রাখবেন, তো 3,72,000 টাকা যদি সঞ্চয়পত্রে রাখি, যেহেতু এখন রেট বেশি, ধরে নিই আমরা এই রেটটাই থাকবে, 12% রেট ধরি, তো 44,000 টাকা। এখান থেকে আপনার ট্যাক্স বাদ যাবে, 4,464, 40,000 টাকা আপনি বছরে এখান থেকে সঞ্চয়পত্র থেকে পাবেন। তো এটাকে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, মাসে আমরা 3,348 টাকা করে এখান থেকে পাবো। মানে কোনোভাবেই আপনি এই 3,72,000 টাকাকে মানে সর্বোচ্চ রিটার্নটা জেনারেট করতে পারবেন না। কিন্তু আপনি দেখেন শেয়ার বাজারে আপনি কিছু না করেই কিন্তু আপনি ক্যাশ পাচ্ছেন 32,000 টাকা করে। এবং আপনি যদি এইটা রেখে দেন, এই শেয়ারটা 5 বছরের পরে যদি 24 সালে হিসাবটা করি, 24 সালে ডিভিডেন্ড যেহেতু আসেনি, ওদের যে ইপিএস গ্রোথ সবকিছুই কিন্তু 4টা কোয়ার্টারে পজিটিভ, আশা করা যাচ্ছে 30 থেকে 35% ওরা ডিভিডেন্ড দিবে। এই ডিভিডেন্ডটা কন্টিনিউ রাখে এবং 17.5% তারা হচ্ছে স্টক দেয়, তাদের কিন্তু স্টক সংখ্যা প্রায় 23,000-এর মতো পৌঁছে যাবে আপনার পোর্টফোলিওতে, এবং আপনি প্রায় 40,000 টাকার মতো ক্যাশই পাবেন। আপনার তো শেয়ারটা রয়ে গেছে, এবং এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, প্রতি বছর বছর আপনার স্টক জমা হবে এবং ক্যাশের পরিমাণ বাড়তে থাকবে। এখানে আপনার হাত দেওয়ার কিছু নাই, একটা ক্যাশ জেনারেটিং মেশিনে পরিণত হয়ে যাবে। বিভিন্ন খাত ভিত্তিক আমি যে আলোচনা করি যে আমরা অল্প অল্প করে খাত ভিত্তিক আমরা হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার চেষ্টা করব। তো 40,000 টাকা কিন্তু আপনি আপনার বাজেটিংয়ের একটি ভালো অংশ এই 40,000 টাকা দিয়ে আপনি ফিল আপ করতে পারেন। ধরা যাক যে 40,000 টাকা কিন্তু আপনার ঈদ খরচ হয়ে যায়, 40,000 টাকায় আপনার কোরবানির একটি বড় অংশ হয়ে যায়, 40,000 টাকা আপনার বাচ্চাদের স্কুল খরচের একটি ভালো অংশ আপনি এখান থেকে নিতে পারেন। কিন্তু আপনি কনভেনশনাল ডিপিএসে এই ফ্লেভারটা পাবেন না, যেটা আপনি এই শেয়ার বাজার থেকে পাচ্ছেন। এবং আমি যমুনা ব্যাংক ধরেছি, আরও অনেক ভালো ভালো ব্যাংক আছে যাদের ডিভিডেন্ড হিস্ট্রি আরও ভালো। সেখানে যদি আপনি হিসাব করেন, তখন দেখা যাবে এই যে আমার রিটার্নের পরিমাণ কিন্তু আরও বেশি। তো আমরা একটু দেখি যে আসলে আমরা যেহেতু 9% রিটার্ন পেয়েছি, তো স্টক মার্কেট থেকে আমরা কত পার্সেন্ট রিটার্ন পাবো। ধরি যে আমরা 22 টাকা করে যেহেতু বিক্রি করেছি, আমাদের 2,17,000 টাকার মতো আমরা গেইন করেছিলাম শেয়ার সেল করে। আমাদের ইনভেস্টমেন্ট ছিল 3 লাখ টাকা গুণ 100। তো আমরা 5 বছরে প্রায় 72% প্রফিট জেনারেট করতে পেরেছি। এটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, প্রতি বছর আপনি প্রায় 14.5% হারে আপনি ইন্টারেস্ট পেয়েছেন, যেখানে কনভেনশনাল যে ব্যাংকিংয়ে আপনি কিন্তু 9%-এর মতো ইন্টারেস্ট পেয়েছেন। এবং এখানে কিন্তু কম্পাউন্ডিং হয়েছে, আপনার শেয়ার সংখ্যা বেড়েছে, সেই সাথে আপনার শেয়ারের কস্টিং কমে আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে। মানে এটা পজিটিভ দিক বললে অনেক দিক বলা যায়, কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে যে আসলে শেয়ার বাজার সম্পর্কে যাদের সম্যক ধারণা নাই, তারা কিন্তু হুট করে এসে বিনিয়োগটা করতে পারবে না। এর জন্য আপনি যারা শেয়ার বাজারে দীর্ঘদিন আছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো সহজ। এবং আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাকে আরেকটু ডাইভার্সিফাই করা, একটু আপনাদের ফাইন্যান্সিয়ালি মোটিভেট করা, যে যেহেতু কষ্টার্জিত টাকা সবার, সেটাকে যাতে আর একটু ভালো ইউটিলাইজেশন করা যায়, সেখান থেকে একটু ম্যাক্সিমাম প্রফিট জেনারেশন করা যায়, যেটা শুধুমাত্র শেয়ার বাজার থেকেই সম্ভব। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। আশা করি আপনার মেইন আইডিয়াটি পেয়েছেন। এই যে যমুনা ব্যাংক, আমি জাস্ট এটা এডুকেশন পারপাসে দেখাচ্ছি, লার্নিং পারপাসে দেখাচ্ছি, যে এটা কি বিনিয়োগ করতে হবে তা না। এখানে যেহেতু টাকা আপনার, প্রফিট আপনার, লস আপনার, সিদ্ধান্ত কিন্তু আপনার নিতে হবে। আমি জাস্ট আপনাকে পথ দেখাবো, আমি কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য রেকমেন্ড করছি না। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।